বিসমিল্লাহির রহমানির রহিম। মাই ডিয়ার স্টুডেন্ট, আশা করি তোমরা সকলে ভালো আছো। আমি তোমাদের দোয়ায় আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। আজকে আমাদের এই অনলাইন ক্লাসে আমি যে বিষয়টা তোমাদের সামনে তুলে ধরতে যাচ্ছি সেটা হলো আমাদের পদার্থবিজ্ঞান প্রথম পত্রের নবম অধ্যায়, অর্থাৎ তরঙ্গ। এই তরঙ্গের আজকে আমরা যে বিষয়টা আলোচনা করতে যাচ্ছি সেটা হচ্ছে একটা অর্গান পাইপে কিভাবে স্থির তরঙ্গ সৃষ্টি হয়। এর আগে আমরা স্থির তরঙ্গ সম্পর্কে আলোচনা করেছি। স্থির তরঙ্গের সেখানে আমরা দেখেছি যে দুইটা বিপরীতমুখী তরঙ্গ একই রকম তরঙ্গ পরস্পর মিলিত হয়ে একটা প্রবল শব্দ এবং দুর্বল শব্দ সৃষ্টি করে। সেই প্রবল এবং দুর্বল শব্দের নাম দেওয়া হয় যথাক্রমে সুস্পন্দ এবং নিস্পন্দ অবস্থা। সুস্পন্দ অবস্থায় আমরা শব্দ শুনতে পাই, নিস্পন্দ অবস্থায় আমরা শব্দ শুনতে পাই না। এটা ছিল একটা বদ্ধ তারের মধ্যে, একটা আবদ্ধ অংশে। এখন ওই ঘটনাটা একটা পাইপের মধ্যে ঘটানো হচ্ছে, একটা অর্গান পাইপ। সেই পাইপটা হচ্ছে কি একটা সুষম পাইপ, ভিতরে ফাঁপা। সেই ফাঁপা পাইপের মধ্যে কি থাকে? বায়ু থাকে। তাহলে যেহেতু একটা কি কলাম আকৃতিতে থাকছে, স্তম্ভ আকৃতিতে থাকছে, এই জন্য ওটাকে বলা হয় বায়ুস্তম্ভ। তাহলে এই বায়ুস্তম্ভ, বায়ু পদার্থ যেখানেই থাকে সেখানে হচ্ছে কি তারা নড়াচড়া করে বেড়ায়, তাদের একটা কম্পন থাকে। তাহলে ওই বায়ুস্তম্ভের যে কম্পন সেটা কি বায়ুস্তম্ভের কম্পন। তাহলে ওই কম্পনটা যদি আমরা বল প্রয়োগ করি বা বাহিরে থেকে তার উপরে চাপ প্রয়োগ করি, প্রেশার প্রয়োগ করি, তাহলে কি হবে? সে হচ্ছে সেখানে কম্পিত হতে শুরু করবে। তাহলে এক প্রান্তে যদি খোলা আর এক প্রান্ত যদি বদ্ধ, এরকম একটা পাইপ যদি নিয়ে আমরা খোলা প্রান্তে যদি চাপ প্রয়োগ করি, ফুঁ দিই যদি আমরা, তাহলে কী হবে? ওই বায়ুস্তম্ভটা কম্পিত হতে থাকবে। কম্পিত হতে থাকে, অপর প্রান্তে যেই বাধা পেয়ে আবার ফিরে আসবে। তখন কি হবে? ওই পাইপের মধ্যে একটা স্থির তরঙ্গের সৃষ্টি হবে। তাহলে এই যে স্ট্যান্ডিং ওয়েভ বা স্থির তরঙ্গের সৃষ্টি হবে, তখন আমরা ওখান থেকে সুস্পন্দ এবং নিস্পন্দ অবস্থা পাব। তাহলে এই এক মুখ খোলা, দুই মুখ খোলা, এখানে সৃষ্ট সুস্পন্দ নিস্পন্দ, এই সমস্ত বিষয়গুলো সম্পর্কে আজকে বিস্তারিত আলোচনা করব। আর সেই আলোচনার সাথে আছি আমি তোমাদের স্যার ডক্টর আলিউদ্দিন, লেকচারার ফিজিক্স, সৈয়ুদ্দিন ডিগ্রি কলেজ। তো এখানে যে পাইপটা ব্যবহার করা হয়েছে সে পাইপটা হতে পারে মেটালের, হতে পারে পাইপ মেড অফ গ্লাস, উড অর মেটাল। এই যে কোনো ধরনের একটা পাইপ হতে পারে, একটা গ্লাসের পাইপ হতে পারে, একটা উড কাঠের তৈরি হতে পারে, অথবা যে কোনো ধাতব পদার্থের তৈরি একটা পাইপ। যে পাইপটার কি থাকবে? ভিতরে ফাঁপা থাকবে। তাহলে এই ফাঁপা থাকবে যেটা, সেই ফাঁপা পাইপটা কেমন হতে পারে? বলছে ওপেন অর্গান পাইপ। ওপেন অর্গান পাইপ বলতে বুঝবো আমরা যারা দুই মুখী খোলা। ওপেন অর্গান পাইপ মানে টু এন্ডস ওপেন, দুই মুখ খোলা। তাহলে খোলা মুখ, দুই মুখ খোলা হতে পারে। আর একটা ক্লোজড অর্গান পাইপ বলতে আমরা বুঝবো, ক্লোজড যদি বলি আমরা, ক্লোজড মানে দুই মুখী যার বদ্ধ, তার ভিতরে তার বায়ুস্তম্ভের কম্পন নিয়ে আমরা কোনো পরীক্ষণ করতে পারবো না। সেই ক্ষেত্রে ক্লোজড অর্গান পাইপ বলতে আমরা বুঝবো যার এক মুখ খোলা আছে, তার মানে ওয়ান এন্ডস ওপেন অ্যান্ড আদার এন্ড ক্লোজড। তাহলে এই ধরনের পাইপ, যেমন এইটা, এই মুখটা খোলা, এই মুখটা খোলা, এই মুখটা হচ্ছে বদ্ধ। এরকম এই দু ধরনের পাইপ আমরা আজকে এখানে ব্যবহার করব। তো এখানে মূল বিষয়টা হচ্ছে যে কীরকম ঘটবে ভিতরে, তার সাধারণ দুইটা নিয়ম আমরা এখানে লিখছি। সেটা হলো যে এই খোলা মুখ, এটা হলো বদ্ধ মুখ। বলছে এই খোলা মুখে, এ প্রান্তের খোলা মুখ, এ প্রান্তের যেখানেই খোলা মুখ থাকবে সেখানে অবশ্যই একটা সুস্পন্দ বিন্দু থাকবে। খোলা মুখে একটি সুস্পন্দ বিন্দু থাকবেই। আর বদ্ধ মুখে একটা হচ্ছে নিস্পন্দ বিন্দু থাকবে। আমরা এই জিনিসটাকে একটু ক্লিয়ার করি, কেন থাকবে। বদ্ধ মুখ যেটা, বদ্ধ প্রান্ত যেটা, যেমন এইটা হলো বদ্ধ প্রান্ত। তাহলে এই বদ্ধ প্রান্তের বায়ু বদ্ধ থাকে এবং এখানকার এই বায়ুটার এই অংশটার মধ্যে লিমিটেশন। এখন এর কণাগুলো কি হয়? এর কণাগুলো কম্পিত হতে চায় না। কেন কম্পিত হতে চায় না? কারণ প্রসারিত হয়ে এসে যাওয়ার কোনো জায়গা নেই। যেহেতু কম্পিত হতে যাওয়ার জায়গা নেই, এই জন্য এই অবস্থার এই বিন্দুটাকে যদি আমরা নিস্পন্দ বলি, তাহলে এই বিন্দুর কণাগুলো যেটা, সেই কণাগুলো কম্পিত হতে চায় না। তার মানে ডিসপ্লেসমেন্ট অফ পার্টিকেল ইজ নোড। এখানে ডিসপ্লেসমেন্ট হতে চায় না এই পার্টিকেলগুলো। তাহলে এইখানকার যে পার্টিকেল আছে সেই পার্টিকেল বা কণাগুলোর স্মরণ ঘটতে চায় না, তারা এদিক ওদিক যেতে চায় না।
আবদ্ধ আছে উপর নিচ। তাহলে যেহেতু উপর নিচ আবদ্ধ আছে, এই জন্য এই কণাটা যেটা, সেই কণাটা সব সময় কী অবস্থায় থাকতে চাই? নোড অবস্থায় থাকতে চাই, অর্থাৎ নিস্পন্দ অবস্থায় থাকতে চাই। কিন্তু এই প্রান্তের বায়ুটা কি? এই প্রান্তের বায়ু, এগুলো বায়ু কিন্তু খোলা বায়ু, স্বাধীন। এই জন্য আমরা বলছি যে খোলা প্রান্তে সর্বদা একটা অ্যান্টিনোড বা সুস্পন্দ বিন্দু সৃষ্টি হয়। নলের খোলা মুখে বায়ু কী থাকে? স্বাধীন থাকে। নলের খোলা মুখে এই বায়ু থাকে স্বাধীন, এবং এখানকার বায়ুগুলো অবাধে চলাচল করতে পারে। ফলে এখানকার কণাগুলোর ডিসপ্লেসমেন্ট যেটা, পার্টিকেল ডিসপ্লেসমেন্ট যেটা, এইটা হচ্ছে অ্যান্টিনোড তৈরি করে। এইটা খেয়াল রাখতে হবে। তাহলে একটা বদ্ধ, এখানে আমি এটা লিখে দিয়েছি, এটা তোমরা একটু নোট করে রাখবা। খোলা প্রান্তে কেন অ্যান্টিনোড সৃষ্টি হবে? খোলা প্রান্তে কেন অ্যান্টিনোড সৃষ্টি হবে? তাহলে কেন অ্যান্টিনোড সৃষ্টি হবে? কারণ খোলা প্রান্তের বায়ুগুলো থাকে হচ্ছে স্বাধীন, এরা খুব অবাধে চলাচল করতে পারে। যেহেতু অবাধে চলাচল করার মতো স্বাধীনতা আছে, তাহলে এখানকার কণাগুলোর, বায়ুর কণাগুলোর ডিসপ্লেসমেন্ট কী হবে? বেশি হবে। আর কণাগুলোর ডিসপ্লেসমেন্ট যদি বেশি হয়, তাহলে বিস্তার বেশি হবে কম্পনের, আর বিস্তার যদি বেশি হয়, তাহলে সেখানে কী হবে? সুস্পন্দ বা অ্যান্টিনোড সৃষ্টি হবে। এই কারণে নলের খোলা মুখে সব সময় একটা সুস্পন্দ বিন্দু তৈরি হবেই, হবেই। হ্যাঁ, খোলা মুখে হবে না, হবেই। আর বদ্ধ মুখ যেটা, সেই বদ্ধ মুখে অবশ্যই একটা নিস্পন্দ বিন্দু তৈরি হবে। তাহলে তার দুই মুখ খোলা, তার দুই মুখে অবশ্যই দুইটা সুস্পন্দ বিন্দু তৈরি হবে, মাঝে একটা নিস্পন্দ বিন্দু, সবচেয়ে কম কম্পাঙ্কের তরঙ্গটা সৃষ্টি হবে যখন। তাহলে এইভাবে আমাদের হচ্ছে এক মুখ খোলা এবং দুই মুখ খোলা নলের বিষয়গুলো আমরা ব্যাখ্যা করব। তো প্রথমে দেখি আমরা এক মুখ খোলা নল। আমরা এই লেকচারটাই এক মুখ খোলা নল নিয়ে আলোচনা করব। এর পরের লেকচারে আমি দুই মুখ খোলা নল নিয়ে আলোচনা করব। 1 নম্বর, এক মুখ খোলা নল। তার মানে ওপেন অর্গান। 5, ওপেন মানে হচ্ছে ক্লোজড মানে যার এক প্রান্ত বদ্ধ আর এক প্রান্ত হচ্ছে ওপেন। তাহলে এইরকম প্রান্তের ক্ষেত্রে কি হবে? এক প্রান্ত যার খোলা, তার এক প্রান্ত ওপেন, এইরকম একটা পাইপের কি হবে? তাহলে এইটা যদি খোলা প্রান্ত হয়, তাহলে এটা হলো তার বদ্ধ প্রান্ত। তাহলে এই বদ্ধ প্রান্তে অবশ্যই একটা নিস্পন্দ বিন্দু হবে, এখানে একটা সুস্পন্দ বিন্দু হবে। এখন এই অবস্থায় যদি আমরা এই দিক থেকে বায়ুর উপরে চাপ প্রয়োগ করি, প্রেশার ক্রিয়েট করি, তাহলে এই প্রেশারটা কি করবে? এই প্রেশারটা এর ভিতরে বায়ুস্তম্ভের কম্পন সৃষ্টি হবে। এখন এই বায়ুস্তম্ভের কম্পন কি করবে? এই বায়ুস্তম্ভের কম্পন এর ভিতরে কম্পাঙ্ক তৈরি করবে। কম্পাঙ্ক যখন তৈরি করবে, তার বিস্তার সৃষ্টি হবে, এবং সেই তরঙ্গটা কি হবে? দেখা গেল এই দিকে যাবে, যে এখানে ধাক্কা খেয়ে আবার এই দিকে ফিরে আসবে। তার মানে এই অংশটার মধ্যে একটা স্থির তরঙ্গের সৃষ্টি হবে। তাহলে সেই স্থির তরঙ্গটা কেমন হবে? তাহলে প্রথমে দেখা গেল যদি আমরা তরঙ্গ দৈর্ঘ্যের সাপেক্ষে দেখি, তাহলে সবচেয়ে বড় তরঙ্গ দৈর্ঘ্যের একটা শব্দ তৈরি হলো বা তরঙ্গ তৈরি হলো। সেই তরঙ্গটাকে আস্তে আস্তে কম তরঙ্গ দৈর্ঘ্যের দিকে যদি আমরা নিয়ে যাই, তাহলে যখন তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি হবে, তখন কম্পাঙ্ক কী হবে? সবচেয়ে কম হবে। তার মানে মূল সুর। তাহলে প্রথমে যদি আমরা মূল সুর সৃষ্টি করি, আস্তে 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 আমরা সুর বাড়াই, তাহলে একটা বদ্ধ জায়গায় সবচেয়ে বড় তরঙ্গ দৈর্ঘ্য যেটা তৈরি হতে পারে, সেই তরঙ্গ দৈর্ঘ্যের দৈর্ঘ্য λ/4 হবে। কেন? কারণ এই তরঙ্গটা এইভাবে এসে এইভাবে ফিরে যাবে, কারণ এখানে একটা নিস্পন্দ বিন্দু তৈরি হবে, এখানে একটা সুস্পন্দ বিন্দু তৈরি হবে। তাহলে এর থেকে কিন্তু ভিন্ন রকম তরঙ্গ তৈরি করা আর সম্ভব নয়, যার তরঙ্গ দৈর্ঘ্য এর থেকে বেশি হবে। তাহলে এই অংশটার তরঙ্গ দৈর্ঘ্য কত? এরকম ছিল এটা। তাহলে এই পর্যন্ত হলো λ/2, এই পর্যন্ত হলো λ/2, তাহলে এইটুকু কত? λ/4। তাহলে এইভাবে আমরা হচ্ছে একটা একটা করে আলোচনা করব। তাহলে আমরা প্রথমে দেখি মূল সুর।
মূল সুর ফান্ডামেন্টাল টোন, এর কম্পাঙ্ক ধরে নিলাম আমরা এফ নট, এর তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে ল্যামডা নট। তাহলে এই পাইপটাকে আমরা নিচ্ছি হলো এই এল দৈর্ঘ্যের একটা পাইপ নিলাম আমরা, এর দৈর্ঘ্য এল, এর এই প্রান্তটা হলো খোলা, এই প্রান্তটা হলো বদ্ধ। তাহলে এইখানে অবশ্যই একটা নিস্পন্দ বিন্দু থাকবে, এখানে অবশ্যই একটা সুস্পন্দ বিন্দু থাকবে। আর এখন যদি আমরা সবচেয়ে কম প্রেশারের উপরে প্রয়োগ করি তাহলে কি হবে, সব থেকে ছোট একটা কম্পাঙ্ক তৈরি হবে, সেই ছোট কম্পাঙ্কের তরঙ্গ দৈর্ঘ্য কী হবে, সবচেয়ে বেশি হবে। তাহলে সেই তরঙ্গ দৈর্ঘ্যের ক্ষেত্রে আমরা দেখাই এরকম একটা তরঙ্গ তৈরি হবে, যার এই অংশটা কি হবে, তাহলে সুস্পন্দ অবস্থা, আর এটা হলো নিস্পন্দ অবস্থা। এটা তরঙ্গ এই দিক থেকে যদি এটা আসে, এদিক থেকে এটা ফিরে যাবে, তাহলে এটা নিস্পন্দ বিন্দু, এটা সুস্পন্দ বিন্দু। তাহলে এক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি মূল সুরের ক্ষেত্রে, এবং এটা যেহেতু বায়ু মাধ্যম, এটা তরঙ্গ বেগ কত, তরঙ্গ বেগ হচ্ছে ভি। তাহলে বায়ুতে তরঙ্গের যে বেগ সেটা হলো ভি, এবং এই যে অর্গান পাইপ যেটা আমরা নিয়েছি সেই অর্গান পাইপের দৈর্ঘ্য হলো এল। তাহলে এখন এই ক্ষেত্রে এই অংশটুকুর মান আমরা কত বলতে পারি, এই এল ইজ ইকুয়াল টু ল্যামডা নট বাই 4, এই দৈর্ঘ্যটা। কারণ এখানে যে তরঙ্গটা তৈরি হয়েছে একটা নিস্পন্দ এবং একটা সুস্পন্দ, একটা নিস্পন্দ এবং একটা সুস্পন্দের মধ্যবর্তী দূরত্ব আমরা জানি ল্যামডা বাই 4। এখানে তাহলে ল্যামডা নট সমান তাহলে কত হবে 4L। আমরা জানি ভি ইজ ইকুয়াল টু তাহলে কত এফ নট ল্যামডা নট, তাহলে এফ নট ইন্টু 4L বা এফ নট ইজ ইকুয়াল টু ভি বাই 4L। এই যে সমীকরণটা পেলাম আমরা, এটা হলো মূল সুরের কম্পাঙ্ক, মূল সুর এফ নট মূল সুর। তাহলে যেটা মূল সুর সেটা তাহলে কি প্রথম হারমোনিক বা প্রথম হারমোনিক, মূল সুরই তো প্রথম হারমোনিক। তাহলে এইখানে যেটা তৈরি হলো সেটা হলো আমাদের মূল সুর বা প্রথম হারমোনিক। তাহলে মূল সুরের কম্পাঙ্ক একটা বদ্ধ নলে কত হবে, এফ নট ইজ ইকুয়াল টু ভি বাই 4L। তাহলে ভি এর মান যদি বায়ু মাধ্যম হয় 332 মিটার পার সেকেন্ড, নলের দৈর্ঘ্য যদি 10 সেন্টিমিটার হয়, তাহলে মান বসিয়ে দিলে আমরা সেখান থেকে ওই নলের সৃষ্ট কম্পাঙ্ক বের হয়ে যাবে। তাহলে একটা নলের কম্পাঙ্ক একরকম হবে, ঠিক আছে। এবার 2 নম্বর হচ্ছে আমরা প্রথম উপসুর বের করি, প্রথম উপসুর যার কম্পাঙ্ক হবে F1 এবং যার তরঙ্গ দৈর্ঘ্য হবে ল্যামডা 1, এটা। তাহলে প্রথম উপসুর যদি আমরা দেখি তাহলে একই নল নিচ্ছি আমরা, এই নলের দৈর্ঘ্য এটাই থাকবে। তাহলে এখানে অবশ্যই একটা নিস্পন্দ বিন্দু, এখানে অবশ্যই একটা সুস্পন্দ বিন্দু থাকবে। তাহলে মাঝে কি হবে, মাঝে তাহলে এদের একটা কম্পন তৈরি হবে। তাহলে সেই কম্পনটা কেমন হবে, সব থেকে মিনিমাম কম্পাঙ্কে যাবে এটা, এইভাবে তৈরি হবে এটা। তাহলে এটা সুস্পন্দ বিন্দু, এটা নিস্পন্দ বিন্দু, এইখানে তাহলে একটা কি হবে, এখানে একটা সুস্পন্দ বিন্দু, এটা নিস্পন্দ বিন্দু। তাহলে এটা ল্যামডা বাই 4, ল্যামডা বাই 4, ল্যামডা বাই 4। তাহলে কত হচ্ছে এই এলটুকুর, এটার এল ইজ ইকুয়াল টু ল্যামডা 1 বাই 4 ইন্টু 5, এই 3, তাহলে 3 ল্যামডা 1 বাই 4। একটা নিস্পন্দ একটা সুস্পন্দের মধ্যবর্তী দূরত্ব ল্যামডা বাই 4, তাহলে 1 2 3, তাহলে 3 ল্যামডা বাই 4। তাহলে এখানে যেহেতু আমরা ল্যামডা 1 বলেছি, তাহলে ল্যামডা 1 বাই 4। তাহলে এখানে ল্যামডা 1 সমান কত হবে, ল্যামডা 1 সমান 4L বাই 3। তাহলে 4L বাই 3 যদি হয়, তাহলে এখন তাহলে অতএব
ভি ইজ ইকুয়াল টু তাহলে কত হবে এফ ওয়ান ল্যামডা ওয়ান, তাহলে ল্যামডা ওয়ানের মান আমরা বসিয়ে দিই, তাহলে এফ ওয়ান ইন্টু 4L/3, তাহলে এফ ওয়ান সমান কত হবে এফ ওয়ান ইজ ইকুয়াল টু 3V/4L। এই V/4L যেটা, এই V/4L যেটা, এটা হচ্ছে আমাদের এফ নটের মান, মূল সুরের মান, তাহলে মূল সুরের 3 গুণ হচ্ছে এখানে, বা এফ ওয়ান ইজ ইকুয়াল টু 3F0। তাহলে এটা হচ্ছে আমাদের 2 নম্বর সমীকরণ। তাহলে এই 2 নম্বর সমীকরণটা কি? এই 2 নম্বর সমীকরণটা হচ্ছে আমাদের প্রথম উপসুর, তাহলে প্রথম উপসুর, এবং এখানে দেখা যাচ্ছে যেটা থার্ড হারমোনিক অর্থাৎ তৃতীয়, এফ নটের 3 গুণ, মূল সুরের 3 গুণ, তাহলে এটা একটা সমমেল, কিন্তু এটা কত সমমেল? থার্ড হারমোনিক এটা। তাহলে এফ ওয়ান হলো প্রথম উপসুর এবং থার্ড হারমোনিক, অর্থাৎ তৃতীয় সমমেল, এটা তৃতীয় সমমেল, ঠিক আছে। তাহলে যেটা হচ্ছে আমাদের প্রথম উপসুর সেটাই হলো আমাদের থার্ড হারমোনিক, থার্ড হারমোনিকটা কেন বলছি আমরা? কারণ ওটা মূল সুরের 3 গুণ, তাহলে এইটা হলো আমাদের প্রথম উপসুরের কম্পাঙ্ক, এটা হলো তার চিত্র। এবার আমরা আসি দ্বিতীয় উপসুর। তাহলে দ্বিতীয় উপসুরের কম্পাঙ্ক আমরা ধরে নিই, দ্বিতীয় উপসুরের ক্ষেত্রে কম্পাঙ্ক ধরে নিই আমরা F2, তরঙ্গ দৈর্ঘ্য λ2। তাহলে এর চিত্রটা কেমন হবে? তাহলে একই পাইপ, তাহলে এই পাইপটাই নিলাম আমরা, এই, তাহলে এখানে অবশ্যই আমাদের একটা এ আর এই বিন্দুতে একটা এন হবেই, সাধারণ নিয়ম যেটা। তাহলে এখন আমাদের এই কম্পনটা কেমন হবে? না, তাহলে এটা এখন যদি আমরা দেখি, তাহলে এটা নিস্পন্দ বিন্দু, এটা নিস্পন্দ বিন্দু, এটা নিস্পন্দ বিন্দু, তাহলে এটা হলো λ/2, এখান থেকে এটা λ/2, এটা λ/2, তাহলে 3λ/2 প্লাস λ/4, তাহলে এই দৈর্ঘ্যটা কত হবে? তাহলে এটা একটা λ/4, 2, 3, 4, 5, 6, 7, তাহলে এই দৈর্ঘ্যটুকু কত হবে আমাদের? চিত্রটা আমরা একটু ভুল করে ফেলেছি, তাই না? এত তরঙ্গ দৈর্ঘ্য হবে না, এত ছোট। এইখানে একটা এ হবে, এইখানে একটা এন হবে, আর মাঝে কি থাকবে? একটা এইটা হবে। তাহলে ল্যামডা প্লাস λ/4, এইটুকু একটা λ/4, তাহলে 1টা 2টা 3টা 4টা 5টা, তাহলে এই দৈর্ঘ্যটুকু কত হবে আমাদের? L ইজ ইকুয়াল টু 5λ2/4। λ2/4 হচ্ছে কোনটা? যেমন এইটুকু একটা λ/4, এটা একটা সুস্পন্দ বিন্দু, এটা একটা নিস্পন্দ বিন্দু, এটা একটা সুস্পন্দ বিন্দু, এটা একটা নিস্পন্দ বিন্দু, এটা সুস্পন্দ বিন্দু। তাহলে একটা সুস্পন্দর একটা নিস্পন্দের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে λ/4, তাহলে 1, 2, 3, 4, 5, তাহলে 5λ/4, কিন্তু এই ল্যামডাটাকে আমরা λ2 বলছি, দ্বিতীয় ক্ষেত্র বলে, তাহলে λ/2 × 4,
তাহলে এক্ষেত্রে এখানে তাহলে ল্যামডা 2 সমান কত হবে? ল্যামডা 2 ইজ ইকুয়াল টু 4l/5। ল্যামডা 2 ইজ ইকুয়াল টু 4l/5। অতএব ভি ইজ ইকুয়াল টু কত হবে? f2 ল্যামডা 2। তাহলে f2 এর ল্যামডা 2 এর মান কত? তাহলে f2 ইন্টু ল্যামডা 2 এর মান হচ্ছে 4l/5 বা f2 ইজ ইকুয়াল টু তাহলে কত হবে? 5 ইন্টু v/4l। তাহলে এই v/4l সমান কত? v/4l হচ্ছে আমাদের f0, তাহলে 5f0 বা f2 ইজ ইকুয়াল টু 5f0। এটা হলো আমাদের 3 নম্বর সমীকরণ। তাহলে এটা হলো আমাদের কি? দ্বিতীয় উপসুর। এটা হলো দ্বিতীয় উপসুর। তাহলে f2 হলো দ্বিতীয় উপসুর বা কত? পঞ্চম হারমোনিক, ফিফথ হারমোনিক, পঞ্চম সমমেল। তাহলে এই সমমেলটার নাম হচ্ছে আমাদের পঞ্চম সমমেল। তাহলে প্রথম সমমেল হচ্ছে কত? 3f0। দ্বিতীয় সমমেল কত? 5f0। তাহলে এখন এই সমমেল যেটা, তাহলে f1 যেটা, f1 ইজ ইকুয়াল টু কত? 3f0। তাহলে 3কে যদি আমরা এইভাবে লিখি যে 2 n প্লাস 1, 2n প্লাস 1। এটাকে যদি আমরা লিখি 2n প্লাস 1, তাহলে n ইজ ইকুয়াল টু যদি 1 বলি আমরা, তাহলে 2n প্লাস 1 f0। তারপরে f2 যেটা, f2টাকে যদি বলি আমরা 2n প্লাস 1 f0। এখানে n ইজ ইকুয়াল টু 1, এখানে n ইজ ইকুয়াল টু 2। প্রথম উপসুর, দ্বিতীয় উপসুর, তাহলে এটার মান কত হবে? 3f0। তাহলে এটার মান হবে কত? 5f0। ঠিক একইভাবে nতম উপসুর, nth উপসুর যেটা, তাহলে nth উপসুরটা কত হবে? fn ইজ ইকুয়াল টু 2n প্লাস 1 ইন্টু f0। তাহলে এইটা হলো আমাদের nতম উপসুরের কম্পাঙ্ক। তাহলে nতম উপসুরটা কি হবে আমাদের? nতম উপসুরটা 2n প্লাস 1 হারমোনিক। nতম উপসুর যেটা, সেই nতম উপসুরটাকে আমরা বলবো 2n প্লাস 1তম হারমোনিক সমমেল। তাহলে এখান থেকে যেটা দেখা যাচ্ছে, যে শুধুমাত্র f1 সমান 3f0, f2 সমান 5f0, f2 সমান f3 সমান 7f0, এইভাবে চলতে থাকবে। তাহলে এইভাবে যদি চলে, তাহলে আমরা দেখছি কেবলমাত্র বিজোড় হারমোনিকগুলো উপস্থিত থাকছে। এখানে কেবলমাত্র বিজোড় হারমোনিকগুলো উপস্থিত থাকছে। তাহলে এক্ষেত্রে কেবলমাত্র বিজোড় হারমোনিকগুলো উপস্থিত থাকে। এক্ষেত্রে বলতে কোন ক্ষেত্রে বলছি আমরা? একমুখ খোলা নলের ক্ষেত্রে। তাহলে একমুখ খোলা নলের ক্ষেত্রে কেবলমাত্র বিজোড় হারমোনিকগুলো উপস্থিত থাকে, জোড় হারমোনিকগুলো উপস্থিত থাকছে না। যেমন এখানে আমরা দেখেছি 3f0, 5f0, তারপরে 7f0, 9f0, অর্থাৎ 2n প্লাস 1f0। তাহলে এই 2n প্লাস 1 সবসময় একটা বিজোড় সংখ্যা, এবং এর মান যদি n এর মান 1, 2, 3 করি আমরা, তাহলে সেই ক্ষেত্রে আমরা দেখতে পাবো যে f0 এর মানগুলোকে আমরা পেয়ে যাচ্ছি। তাহলে এখন এই ক্ষেত্রে আমরা বলতে পারি যে এই একমুখ খোলা নলের ক্ষেত্রে কেবলমাত্র বিজোড় হারমোনিকগুলো উপস্থিত থাকে। একমুখ খোলা নলের ক্ষেত্রে কেবলমাত্র বিজোড় হারমোনিকগুলো উপস্থিত থাকে।
ঠিক আছে, এখন এইখানে আরেকটা আলোচনা যেটা আছে আমাদের, একটু মুছে দিলাম এটা। এই যে আমরা যেটা বলছি যে এই একটা নল, এই নলের একদম এই প্রান্তেই কিন্তু আমরা সুস্পন্দ বিন্দুটা ধরে নিয়েছি, আর এইখানে একটা নিস্পন্দ বিন্দু, যার কারণে আমরা এইটাকে বলছি L = λ/4। তাহলে এখন বিজ্ঞানী লর্ড র্যালে দেখালেন যে এই পাইপটার ব্যাসার্ধ যদি r হয়, তাহলে এর সুস্পন্দ বিন্দুটা ঠিক নলের প্রান্তে তৈরি না হয়ে নলের প্রান্ত থেকে একটু উপরের দিকে তৈরি হয়, বলছে একটু উপরের দিকে যেই তৈরি হয় এরকম একটা দূরত্ব। তখন এই দূরত্বটুকুর মান তিনি হিসাব করে দেখালেন 0.6r। ঠিক আছে, কারণ আমরা যেটা এর আগের হিসাবে ধরলাম যে এই জায়গাটাতে হচ্ছে সুস্পন্দ বিন্দু তৈরি হলো, কিন্তু লর্ড র্যালে বলছে যে না, নলের এই পর্যন্ত নলটা শেষ, নলের শেষ প্রান্ত থেকে একটু উপরের দিকে যেয়ে অর্থাৎ এই জায়গাটাতে হচ্ছে সুস্পন্দ বিন্দু তৈরি হয়। আমরা বলছিলাম এই জায়গায়, কিন্তু লর্ড র্যালে বলছে যে না, এইখানে তৈরি হয়। তাহলে এইখানে যদি তৈরি হয় তাহলে এই দৈর্ঘ্যটার মান তিনি হিসাব করেছিলেন 0.6r অথবা 0.3d। তাহলে সেইটা যদি হয় তাহলে এই L = তাহলে এখন কত হবে, তাহলে এই λ/4 যেটা, এইটা সমান আমাদের কত হবে, L + 0.6r এইটা। তাহলে λ = কত হবে, 4 × L + 0.6r। তাহলে আমরা f0 সমান কত পেয়েছিলাম, f0 = v/4l। তাহলে এই L এর জায়গায় আমাদের এখন হবে f0 = v/4 × L + 0.6r। এইটাকে বলা হয় র্যালের প্রান্ত শুদ্ধি। র্যালের প্রান্ত শুদ্ধি যদি প্রান্ত শুদ্ধি থাকে তাহলে হচ্ছে আমাদের L এর মানটা যেখানে যেখানে আমরা ব্যবহার করেছি সেই জায়গাটায় L + 0.6r ব্যবহার করতে হবে। যদি ব্যাসার্ধ দেওয়া থাকে, যদি ব্যাস দেওয়া থাকে তাহলে 0.3d ব্যবহার করতে হবে, 0.3d। তাহলে এটাই হলো আমাদের একমুখ খোলা নলের ক্ষেত্রে সৃষ্ট সমবেলের সংখ্যা। তাহলে শুধুমাত্র বিজোড় সংখ্যাগুলো, বিজোড় হারমোনিকগুলো আমরা দেখতে পাচ্ছি। ঠিক আছে, এর পরের লেকচারে আমি দুই মুখ খোলা নলের ক্ষেত্রে কিভাবে সমবেল সৃষ্টি হয় বা কম্পাঙ্ক কিভাবে ভ্যারিয়েশন হয় সেগুলো দেখাবো, এবং সেখানে যে আমরা তুলনামূলক আরেকটা আলোচনা করব যে কোন পাইপের ক্ষেত্রে শব্দ শুনতে বেশি ভালো লাগবে, একমুখ খোলা নলের ক্ষেত্রে না দুই মুখ খোলা নলের ক্ষেত্রে। তো তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, এ কামনায় আল্লাহ হাফেজ।